ওকে, আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম, আমরা শুরু করেছিলাম বৃত্তের আহ, ব্যাস ব্যাসার্ধ এগুলো দিয়ে। তো এইগুলোতে জাস্ট আমি একবার হালকা করে ওভারভিউ দিয়ে যাই, কারণ গতদিন আমরা যেগুলো পড়েছি এগুলোর জাস্ট আজকে সেকেন্ড আর থার্ড ধাপটা পড়বো। অর্থাৎ গতদিন যেটা আমরা হচ্ছে একটু ব্রিফ করেছিলাম সেটা আমরা আজকে একটু ডেসক্রাইব করব। পাশাপাশি হচ্ছে এখান থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে সেগুলো আমরা দেখবো। তো আমরা বৃত্তের মধ্যে প্রথমে যেটা দেখেছিলাম, বৃত্তকে এটা দেখেছিলাম যে একটা বিন্দু আর একটা বিন্দুকে যদি সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলে তাহলে কি হবে, বৃত্ত হবে। তারপর বলেছিলাম আমরা যে যদি দুইটা নির্দিষ্ট বিন্দু হয়, দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা অনেকগুলো বৃত্ত আঁকতে পারবো। আর যদি হচ্ছে কয়েকটা বিন্দু যদি একটা সরলরেখায় অবস্থিত হয় তাহলে বৃত্ত আঁকা সম্ভব না। কিন্তু যদি বিন্দুগুলো আলাদা আলাদা জায়গায় হয় তাহলে এই বিন্দুগুলোকে নিয়ে আমরা একটা কমন বা একটা সাধারণ বৃত্ত আঁকতে পারবো। তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখেছিলাম, বৃত্তের কেন্দ্র দেখেছিলাম। তো বৃত্তের কেন্দ্র নিয়ে যেটা বলেছিলাম সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধিটা সবসময় একই দূরে, মানে সবসময় দূরত্বটা বজায় রাখে, সেম দূরত্ব বজায় রাখে কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা সবসময় সেম। আর এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। তো এরপরে হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে ব্যাস দেখেছিলাম, বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। যদি আমরা হচ্ছে পরিধির দুইটা বিন্দু যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ব্যাস। অর্থাৎ পরিধির এখানে একটা বিন্দু আছে, আবার এখানে বি একটা বিন্দু, যদি সরাসরি কানেক্ট করি, যে কোনো দিক থেকে কানেক্ট করি, যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে কানেক্ট করি, যদি সেটা হচ্ছে কেন্দ্র বরাবর যায় তাহলে সেটা ব্যাস হবে। আর যদি কেন্দ্র বরাবর না গিয়ে অন্য কোনো জায়গা দিয়ে যায় সেটাকে আমরা জে বলবো। তবে কেন্দ্র বরাবর যেটা যায় সেটাকে আমরা জে বলি। তো এই জেটার আলাদা একটা নাম হচ্ছে ব্যাস। তার মানে আমরা পরিধির যে কোনো দুইটা প্রান্ত যদি যোগ করে দেই, পরিধির দুইটা প্রান্ত যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা পাওয়া যাবে জে। আর যে যেটা হচ্ছে কেন্দ্র বরাবর দিয়ে যাবে, কেন্দ্র বরাবর দিয়ে গেলে সেটাকে আমরা স্পেশাল ভাবে বলি হচ্ছে ব্যাস। আর এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আর এরকম বৃত্তের মধ্যে অনেকগুলো ব্যাসার্ধ আছে, তো আমরা এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব নিলেই আমরা পেয়ে যাবো সেখানে হচ্ছে ব্যাসার্ধ। তারপর আমরা পরিধি দেখেছিলাম যে পরিধি হচ্ছে চারদিকে যে বেষ্টনীটা, অর্থাৎ আমরা যদি হচ্ছে এখান থেকে এই যে বি বিন্দু থেকে ঘুরে যাত্রা শুরু করে যদি আবার আগের জায়গাতে আসি তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা পরিধি হবে। তো এই পরিধিটা হচ্ছে বৃত্তটার চারদিকের যে বেষ্টনীটা বা চারদিকে যে বেড়াটা বা দেয়ালটা, সেটাকে বলবো হচ্ছে আমরা পরিধি। তো এই এই পরিধি আর বেশ নিয়ে আমরা এখন একটা ছোট একটা ম্যাথ দেখবো। সেই ম্যাথটা হচ্ছে আহ ম্যাথটা দেখার আগে জাস্ট আমরা একটু মনে করে দিই যে বৃত্তের পরিধি সূত্র ছিল 2πr। বৃত্তের পরিধি ছিল 2πr, ব্যাসার্ধ ছিল r, আর ব্যাস ছিল 2r। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, তারপর আহ ব্যাস হচ্ছে 2r, আর পরিধি হচ্ছে 2πr। তো এখান থেকে যে ম্যাথ আসতে পারে কিভাবে, এই সিম্পল একটা বিষয় থেকে ম্যাথ আসতে পারে এইভাবে যে বৃত্তের পরিধি আর হচ্ছে ব্যাসার্ধের অনুপাত কত। পরিধি আর ব্যাসার্ধের অনুপাত কত? এখন বৃত্তের পরিধি হচ্ছে আমরা জানি 2πr। যদি আমরা হচ্ছে বৃত্তের পরিধিটা এখানে আঁকার চেষ্টা করি, বৃত্তের পরিধি হচ্ছে আমরা জানি 2πr। তো বৃত্তের পরিধি 2πr আর ব্যাসার্ধ হচ্ছে r। এই দুইটা যদি আমরা হিসাব করি বা হচ্ছে এই দুইটাকে রেশিও করি সেক্ষেত্রে হচ্ছে আমরা পাবো বৃত্তের পরিধি আর হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। তো আমরা একটু দেখি, আমরা যদি লিখতে চাই তাহলে আমি প্রথমে লিখতে হচ্ছে বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটা আমরা দেখেছি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। আর এই যে 2πr আছে এইটার সাথে রেশিও করতে হবে কার? রেশিও করতে হচ্ছে ব্যাসার্ধের। তাহলে ব্যাসার্ধ যদি বলা হয়, ব্যাসার্ধ আমরা জানি হচ্ছে শুধু আর। অর্থাৎ আমরা 2πr প্রথমে নিলাম, তার সাথে নিলাম হচ্ছে শুধু আর। তো এই যে শুধু আর নিলাম, তো এই এই দুইটার মধ্যে যদি আমরা রেশিও বের করতে চাই, রেশিও মানে হচ্ছে ভাগ, অনুপাত মানে হচ্ছে ভাগ। আমরা যদি এই দুটাকে ভাগ করে ফেলি তাহলে আমাদের সহজে কি বের হয়ে যাবে, আমাদের বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের অনুপাত বের হয়ে যাবে। তো আমরা এই যে অনুপাতটা আছে যেটা, এই অনুপাতটাকে আমরা কি করবো, ভাগ করে দিব। তো ভাগ ভাগ করার জন্য আমরা পরের লাইনে যেটা করতে পারি, আমরা হচ্ছে এটাকে 8টাকে ভাগ করে দিতে পারি অনুপাতের মানটা বের করার জন্য, বোঝার জন্য। তো আমরা কি করতে পারি, ভাগ করে দিতে পারি। আমরা এখান থেকে এটাকে ভাগ করে দিচ্ছি, 2πr ভাগ হচ্ছে আর। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2πr। 2π 2π হবে কারণ এখানে আর আর নিচের আরটা কাটা যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2π। এখন এই অ্যান্সারটা 2π না থেকে অপশনে অন্যভাবে থাকতে পারে। কিভাবে থাকতে পারে, বলতে পারে পায়ের মান যদি 3.1416 আমরা ধরি, পায়ের মান যদি 3.1416 আমরা ধরি, সেক্ষেত্রে এটাকে যদি ডাবল করে দেওয়া হয়, এই যে 2 × 3.1416, 2 যদি আমরা মান আকারে বলি, অপশনে যদি 2π থাকে তাহলে তো ফাইন, এটা অ্যান্সার। আর যদি এটা এভাবে না থাকে, অর্থাৎ যদি এভাবে মান আকারে থাকে, তখন আমরা কি করতে পারি, এই দুইটা গুণ করে বের করতে পারি। 3.1416 এটার সাথে 2 যদি আমরা গুণ করে দেই তাহলে হয়ে যাবে 6.28 সামথিং। অর্থাৎ এই 2টা গুণ করে দিলে অ্যান্সার হবে 6.28 সামথিং। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে তখন।
তো এরপরে যদি আপনাদের প্রশ্ন করে যে বৃত্তের পরিধি আর ব্যাসার্ধে না বলে যদি ব্যাসার্ধ না বলে যদি বলে বৃত্তের পরিধি আর হচ্ছে ব্যাসের অনুপাত কত, বৃত্তের পরিধি আর হচ্ছে ব্যাসের অনুপাত কত, এভাবে বলতে পারে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত কত। তো যদি এভাবে বলে সেক্ষেত্রেও সমস্যা নাই, আমরা হচ্ছে পরিধি আর ব্যাস, ব্যাসার্ধ না নিয়ে ব্যাসটা নিব। কিভাবে নিব, এখানে আমরা নিচে আর দিয়ে ভাগ করেছিলাম, এখন আমরা আর দিয়ে ভাগ না করে 2r দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা হচ্ছে আর এর বদলে এখানে 2r দিয়ে ভাগ করব, এখানে আমরা একটা 2 নিয়ে নিব। বলেছে বৃত্তের পরিধি আর ব্যাসার্ধে, ব্যাসার্ধ না বলে বলেছে ব্যাস, ব্যাস বলে 2r হবে, সেক্ষেত্রে এখানে আরও কাটা যাবে, এখানে আর কাটা যাবে, 2 কাটা যাবে, থাকবে শুধু পাই। তো আমরা বলতে পারি যে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত অ্যান্সার হবে পাই। যদি অপশনে পাই না থাকে, 3.1416 থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে 3.1416। তো এই পায়ের মান আমরা জানি, পায়ের মান হচ্ছে 3.1416। তো এই পায়ের মান 3.1416 কোত্থেকে আসে, তো এটা আসে হচ্ছে 22/7 থেকে, 22/7। তো এই পাইটাকে বলা হয়, পাইটাকে বলা হয় বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। পাইটাকে বলা হয় বৃত্তের পরিধি আর হচ্ছে ব্যাসের অনুপাত। 22 কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3.1416। এখন ম্যাথের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই 22/7টা বসাইতে হবে। যদি আমরা 22/7 বসিয়ে করি সেক্ষেত্রে আমাদের কাটাকাটি গুলো অনেক অঙ্কে অনেক ক্ষেত্রে সহজ হবে। আমরা কিভাবে বুঝবো কখন আমরা 3.1416 বসাবো আর কখন আমরা 22/7 বসাবো, এটা আমরা বুঝবো হচ্ছে যখন হচ্ছে 7 বা 7 এর গুণিতক সংখ্যাগুলো থাকবে, যেমন 7 অথবা 14 অথবা 21 বা 28, 28 এই সংখ্যাগুলো যদি থাকে, তখন আমরা 22/7 বসাবো, কাটাকাটি যাবে। ম্যাথ করার সময় তো এগুলো এই ধরনের ম্যাথ আমরা পেতে পারি সামনে। তো যদি আমাদের হচ্ছে কোনো জায়গার ক্ষেত্রফল বলে বা পরিধি বলে বা কিছু একটা বের করতে বলে, যদি 28 আছে সেক্ষেত্রে আমরা 22/7 বসিয়ে করব, তখন দেখা যাবে নিচের 7টা আর উপরের 7 বা উপরের সংখ্যার সাথে 7 কাটাকাটি যাচ্ছে, তাহলে জিনিসটা সিম্পল হয়ে যাবে। তো এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বৃত্তের পরিধি আর ব্যাস নিয়ে যদি ছোটখাটো ম্যাথ দেয় আরকি, একবারে বেসিক লেভেল থেকে ম্যাথ দেয়, তাহলে এই ধরনের ম্যাথের প্রশ্ন করতে পারে। এরপর আমরা জ্যা দেখেছিলাম, যে এর কথা আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে বৃত্তের পরিধির ২ টা প্রান্ত যদি আমরা যোগ করে দেই। তো এখানে দেখেন আমরা কিভাবে যোগ করেছি, এখানে A আর B আমি এই দিক দিয়েও যোগ করতে পারি, আবার অন্য কোনো যেকোনো একদিকে যোগ করতে পারি। অর্থাৎ পরিধির যেকোনো ২ টা প্রান্ত যদি আমরা কানেক্ট করে দেই, সেক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে জ্যা। তো আমি যদি এখান থেকে এভাবে নিতাম, এই প্রান্ত থেকে যদি এভাবে নিতাম, সেক্ষেত্রে এটাও কি হতো? এটাও একটা জ্যা হতো। আবার যদি এই বরাবর নিতাম, সেটাও একটা জ্যা হতো। তো এখন জ্যা নিয়ে অনেকগুলো কথাবার্তা আমরা এখন বলব। জ্যা নিয়ে আমরা অনেকগুলো কথাবার্তা বলব। সেটা হচ্ছে আ দেখেন আমরা কি বলি, জ্যা এর মধ্যে এখানে যদি আমরা এখানে অনেকগুলো জ্যা আঁকি, অনেকগুলো জ্যা আঁকি, তার মধ্যে সবচেয়ে বড় হবে কেন্দ্র বরাবর যেটা আছে। ধরেন আমি এখানে একটা জ্যা নিলাম, এটা আমি গত ক্লাসে বলেছি। তো এটা আমাদের আজকে ম্যাথের অংশে কাজে লাগবে। এখানে ধরেন অনেকগুলো জ্যা আছে। তো এখন এইখানে মাঝখানে যেটা, এটা আমি ধরে নিলাম এখানে, এইটা হচ্ছে সেন্টার, বৃত্তের সেন্টার, সেন্টার বরাবর আছে। তাহলে মাঝখানে যে জ্যাটা, সেটা হবে সবচেয়ে বড়। আর আস্তে, আস্তে আমরা হচ্ছে মাঝখানে এই যে সেন্টার থেকে যত দূরে যেতে থাকবো, যত দূরে যেতে থাকবো, এই জ্যাগুলো হচ্ছে আস্তে, আস্তে ছোট হতে থাকবে। তো আমি যদি হচ্ছে এই যে আ সেন্টারে যে জ্যাটা আছে সেখান থেকে যদি আমরা এই বরাবর যেতে থাকি, তাহলে এই জ্যাগুলো আস্তে, আস্তে দৈর্ঘ্যে কমতে থাকবে। আবার এই সেন্টার থেকে যদি এই বরাবর আসতে থাকি, সেক্ষেত্রে জ্যা এর দৈর্ঘ্যগুলো সবসময় কমতেই থাকবে। তো আমরা এখন এক কথায় বলতে পারি যে এখানের বৃত্তের আ ব্যাস যেটা আছে, অর্থাৎ যেটা কেন্দ্র বরাবর যেটা ছিল, সেটাকে আমরা বলব হচ্ছে বৃহত্তম জ্যা। অর্থাৎ কেন্দ্র বরাবর যে জ্যাটা থাকবে সেটাকে আমরা বলব হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ওকে, এরপরে আমরা বলব হচ্ছে, এটা বলে ফেলেছি। তারপর হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এটা অনেক ইম্পোর্টেন্ট। আমরা যদি একটা বৃত্ত এখানে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বলা আছে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এটা অনেক ইম্পোর্টেন্ট। এটা আমাদের উপপাদ্য করার সময় লাগবে। আমাদের এই যে বৃত্তের চ্যাপ্টারটা, এটা রিটেন এর সময় অনেক কাজে দিবে। এজন্য আমি হচ্ছে এখানে থিওরি পার্টটা আপনাদেরকে বেশি করে পড়িয়ে রাখছি। ম্যাথ তো আপনারা চাইলে করতে পারবেন, বা আ আমি কাজ দিলে আপনারা করতে পারবেন। তো থিওরি পার্টটা আপনাদের হচ্ছে বেসিকটাকে স্ট্রং করবে, এবং এইটাই আমাদের সামনে পরবর্তীতে রিটেন পরীক্ষা, যখন আমরা রিটেন পরীক্ষাগুলো দিব, সেক্ষেত্রে আমাদের এই অংশগুলো, এই বেসিকটাই আমাদের বেশি কাজে দিবে। তো এখানে বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। ধরেন আমরা যদি এখানে ধরি, এখানে একটা কেন্দ্র আছে। তো কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা। তো আমি কেন্দ্র থেকে হচ্ছে কি করলাম, একটা দূরে আমি বললাম এইটুকু হচ্ছে ৩ সেন্টিমিটার দূর। আমি বললাম এটা হচ্ছে ৩ সেন্টিমিটার দূর। আবার হচ্ছে এখানে আমি বললাম এইদিকে আরেকটা জ্যা হচ্ছে, এটা হচ্ছে ৩ সেন্টিমিটার দূর। জাস্ট এরকম করে বললাম। ২ টা জ্যা আছে। তো আমরা যে ২ টা আঁকি, ধরেন যেটা হচ্ছে এই বরাবর আছে। ঠিক আছে? এটা একটা জ্যা, আবার ধরেন এইদিকে একটা জ্যা আছে।
তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এইটাও যদি ছোটটা যদি 3 সেন্টিমিটার হয় এবং এই যে এটা যদি 3 সেন্টিমিটার হয়, আর আমি ধরে নিলাম 3 সেন্টিমিটার, আবার এইটাও যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে কি বলতে পারি আমরা যে এইখান থেকে, এই কেন্দ্র থেকে এই যেটা, এটা হচ্ছে 3 সেন্টিমিটার দূরে, আবার এই যেটা এই কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে। তো যেহেতু তারা হচ্ছে 3 সেন্টিমিটার দূরে আছে, সেক্ষেত্রে এই দুইটা জে এর মান অবশ্যই সমান হবে। ধরেন এটা যদি কথার কথা 5 হয় বা 4 হয় বা 3 হয় বা 2 হয়, এইটাও সেম হবে। তাহলে আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সব জে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সব জে সবসময় কি হবে, সমান হবে। তাহলে আমরা যদি হচ্ছে নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে হিসেব করি, তাহলে যদি দূরত্ব দুইটা সমান হয়, সেক্ষেত্রে যে দুইটাও কি হবে, অটোমেটিক সমান হয়ে যাবে। এটা আমাদের ম্যাথের মধ্যে কাজে লাগবে এই জিনিসটা। তো আমরা হচ্ছে জানলাম বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী বা সমান দূরবর্তী যতগুলো জে থাকবে, সবগুলোই কি হবে, সমান হবে। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃত্তের দুইটি জে এর মধ্যে কেন্দ্রের নিকটতম জেটি অপর যে অপেক্ষা বৃহত্তর। এটা আমি একটু আগে বলেছি, যদি বৃত্তের মধ্যে দুইটা জে থাকে যেটা কেন্দ্রের কাছাকাছি থাকবে, আমরা একটু আগে তিনটা জে এঁকেছিলাম, তো যেটা হচ্ছে থাকবে বৃত্তের কেন্দ্রের কাছাকাছি, সেই যেটা হবে অন্য জব যে অপেক্ষা বৃহত্তর। ওকে, এইটা ইম্পর্টেন্ট না, আমাদের লাগবে কাজে হচ্ছে এইটা। তো এইখান থেকে এখানে আমরা দুইটা স্লাইড দিব পরপর, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বেসিক্যালি ম্যাথের, যদি বিসিএস এ থিওরি থেকে প্রশ্ন বানাতে চেষ্টা করে, সেক্ষেত্রে এখান থেকে এই প্রশ্ন দিতে হবে এই দুইটা স্লাইড থেকে। তো আমি একটু আপনাদের দেখাচ্ছি কি বলছে, যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যে কোনো জে এর উপর। তো বলা হয়েছে কেন্দ্র থেকে ব্যাস ছাড়া অন্য যে কোনো একটা জে যদি আমরা নেই, তাহলে ওই জে এর উপর যদি আমরা একটা লম্ব আঁকি, এই লম্বটা কি করবে, জেটাকে সমদ্বিখণ্ডিত করবে। ধরেন যদি এটা আমরা বোঝার চেষ্টা করি, তো আমরা এইভাবে নিতে পারি যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বরাবর যাচ্ছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বরাবর যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ব্যাস। তো এখন বলা হচ্ছে এই যে কেন্দ্র থেকে ব্যাস ছাড়া অন্য যে কোনো একটা জে, তার মানে আমরা হচ্ছে ব্যাসটা নিতে পারবো না, এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বলা হচ্ছে ব্যাস ছাড়া অন্য যে কোনো জে এর উপর অঙ্কিত লম্ব। তো আমি হচ্ছে অন্য যে কোনো একটা জে নিলাম হচ্ছে এইটা। তো এটা আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র দিয়ে যাচ্ছে না। তো কেন্দ্র যদি এখানে হয়, এখান থেকে যদি আমরা এটার উপর লম্ব টানি, যদি আমরা এখানে লম্ব টানি, তাহলে বলা হচ্ছে এটাই যে কেন্দ্র থেকে ব্যাস ছাড়া অন্য কোন একটা জে যদি আমরা নেই, তার উপর যে লম্বটা আমরা আঁকবো, তার উপর যে লম্বটা আমরা আঁকবো, সেই লম্বটা হবে কি হবে, ওই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে, ওই লম্বটা যেটাকে সমান দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ আমরা যদি এখানে একটা লম্ব আঁকলাম, মানে এখানে একটা 90 ডিগ্রি তৈরি হলো, এই 90 ডিগ্রিটা কি করলো, এই যে যেটা আছে সেটাকে সমান দুই ভাগে ভাগ করলো। এখন আমরা যদি ধরে নিই যে নিচে যেটা হচ্ছে ধরেন 10 সেন্টিমিটার বা হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হলে এই যে বাম পাশের অংশটা এখানে হবে 4 সেন্টিমিটার, আবার যে ডান পাশের অংশ আছে এখানে হবে 4 সেন্টিমিটার। তার মানে কি করবে, ওই লম্বটা এই যেটাকে, এই লম্ব রেখাটা যেটাকে সমান দুই ভাগে ভাগ করে দিল। তো এই কনসেপ্টটা আমাদের অনেক কাজে লাগবে। এই কথাটাকে, অর্থাৎ এখন যেটা বললাম এটাকে আমি একটু ঘুরিয়ে বলতে পারি। কি বলতে পারি যে এখানে যদি আমরা এটাকে এভাবে বলি, পরের স্লাইডে আমরা একটু দেখি। তো দেখেন এখানে কি বলা আছে, বৃত্তের ব্যাস ভিন্ন অন্য যে কোনো বা অন্য কোনো জে এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জে এর উপর লম্ব। এই কথাটা একটু অন্যভাবে আসছে, সেটা হচ্ছে কি বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোনো জে, ব্যাস ছাড়া যে কোনো একটা জে আমরা ধরলাম এই যেটা, এই যে এখানে যেটা 8 সেন্টিমিটার লম্বা একটা জে ছিল, এটাকে আমরা ধরলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাস ছাড়া অন্য যে কোনো একটা জে। এই যে এর মধ্যবিন্দু, অর্থাৎ এই চিত্রে আমাদের এই লম্বটা নাই, আমরা ধরলাম যে এই যে এর মধ্যবিন্দু হচ্ছে এইখানে আছে মধ্যবিন্দু, এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ, অর্থাৎ এখানে মধ্যবিন্দু যেটা আছে সেখান থেকে যদি আমরা কেন্দ্র থেকে রেখা টানি, এই যে রেখাটা টানলাম, টানা হলে এই রেখাটা কি হবে, জে এর উপর লম্ব হয়ে যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে ব্যাস ছাড়া অন্য যে কোনো উপর, যে কোনো জে এর উপর যদি আমরা কেন্দ্র থেকে অন্য একটা রেখা টানি, টানলে ওই রেখাটা যদি হচ্ছে এই জে এর মধ্যবিন্দু বরাবর আসে, তখন অটোমেটিক্যালি ওই জায়গাতে একটা লম্ব তৈরি হবে, বা এই যে এপাশে বা এপাশে আমরা যে কোনো দিক থেকে ধরতে পারি, এখানকার 90 ডিগ্রি তৈরি হবে। অর্থাৎ আগের কথাটার ঠিক রিভার্স একটা কথা, যে এটাকে আমরা ঘুরিয়ে বলেছি। তাহলে আমরা কথাটাকে এইভাবে যদি সামারি করি, যে কেন্দ্র থেকে যদি আমরা যে কোনো একটা জে এর উপর ব্যাস ছাড়া যে কোনো একটা জে এর উপর কোন একটা লম্ব টানি,
তো লম্বটা ওই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে। এটা এভাবে বলতে পারি। আবার বলতে পারি, যদি আমরা যে কোনো একটা জে থেকে কেন্দ্র বরাবর, অর্থাৎ কোনো একটা জে থেকে জে এর মধ্যবিন্দু যেটা আছে, যে কোনো একটা জে থেকে জে এর মধ্যবিন্দু যেটা আছে, সেটা থেকে যদি আমরা কেন্দ্র বরাবর কোনো একটা রেখা টানি, কেন্দ্র বরাবর যদি কোনো একটা আমরা রেখা টানি, সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেই রেখাটা ওই জেটাকে ওই জে এর উপর লম্ব হয়ে যাবে। তো আমরা এটাকে আবার একটু ড্র করি পরের কথাটা বোঝার জন্য। আমরা যেটা করলাম, প্রথমে একটা বৃত্ত নিলাম, আহ, বৃত্ত নিয়ে কি বললাম, বৃত্ত নিয়ে আমাদের এখানে বলা আছে যে আমরা বৃত্তের ব্যাস ভিন্ন যে কোনো একটা জের মধ্যবিন্দু। তো আমি ধরেন একটা জে নিলাম, অন্যদিকে নেই, জাস্ট এমনি নিলাম, এটা আমি নিচেও নিতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি একটা জে নিলাম, যেটা আমি দেখতে পাচ্ছি এটা ব্যাস না, কারণ হচ্ছে এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না। তো এখন বলা হচ্ছে ব্যাস ভিন্ন আহ, অন্য কোনো জে এর মধ্যবিন্দু। তো আমরা ধরে নিলাম এখানে একটা মধ্যবিন্দু, যে এখানে একটা মধ্যবিন্দু আছে, আমি ধরলাম এটা হচ্ছে তার মধ্যবিন্দু, আমি ধরলাম এটা হচ্ছে তার মধ্যবিন্দু। এখন বলা হচ্ছে এই মধ্যবিন্দু থেকে কি করতে হবে, কেন্দ্র বরাবর একটা রেখা টানতে হবে। তো মধ্যবিন্দু থেকে আমরা কেন্দ্র বরাবর একটা রেখা টানলাম, এইটুকু আমি ধরলাম এটা হচ্ছে কেন্দ্র। তো আমরা কি করলাম, এই কেন্দ্র বরাবর একটা রেখা টানলাম। তো টানা হলে এইখানে কি হবে, অটোমেটিক একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তো এই কথাটাই আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যদি উপর কেন্দ্র থেকে একটা রেখা আসে মধ্যবিন্দু বরাবর, সেক্ষেত্রে একটা লম্ব তৈরি হবে, অথবা যেখানে লম্ব তৈরি হবে সেখানেই ওই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের কি সুবিধা হবে, আমাদের সুবিধা হবে অনেক ভাবে। আমরা এখানে যদি মানগুলো বের করতে বলে, আমরা এখানে প্রথমে যেটা করব, সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। দেখেন একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে যেখানে সমকোণী ত্রিভুজ আছে সেখানেই আমাদের সেই আবার যে আগের বাহুগুলা 5 12 13 3 4 5 6 8 10 7 24 25, এই যে বাহুগুলো আছে, এটা দিয়ে আমরা ম্যাথ করে ফেলতে পারবো মুখে মুখে, যদি আমরা এগুলো মনে রাখতে পারি। অর্থাৎ আপনাদেরকে চিত্র দিয়ে বলবে, ধরেন আমি যদি একটা চিত্র দিয়ে আপনাদেরকে ম্যাথ দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে ধরেন কিরকম দাঁড়াবে। আমি একটা চিত্র আঁকলাম এখানে। তো এখানে চিত্র এঁকে আপনাদের প্রশ্ন করি, আপনারা ধরেন আমি একটা বৃত্ত নিলাম, তো বৃত্ত নিয়ে এখানে আমরা দু একটা মান নিচ্ছি। ধরেন এই বৃত্তের যে আছে এরকম, এটা একটা যে। তো এই যে এর দৈর্ঘ্যটা মনে করেন দেয়া আছে, যে এর দৈর্ঘ্যটা দেয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। যে এর দৈর্ঘ্যটা দেয়া আছে মনে করেন 8 সেন্টিমিটার ধরি আমরা, যে এর দৈর্ঘ্যটা দেয়া আছে 8 সেন্টিমিটার। আর এই কেন্দ্র থেকে এই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে এটা দেয়া আছে। তো নিচেরটা হচ্ছে, সবটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর কেন্দ্র থেকে ওই জায়গাটার দূরত্ব মনে করেন দেয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। তাহলে প্রশ্নটা ভালো করে শুনেন। বলা আছে যে কোন একটা যেটা হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বলা আছে হচ্ছে ওই জেটার যে মধ্যবিন্দু আছে, তো এই মধ্যবিন্দুতে কেন্দ্র থেকে মধ্যবিন্দুর উপর যে রেখাটা আসছে, তো কেন্দ্র থেকে যে মধ্যবিন্দুর উপর রেখাটা আসছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে বৃত্তটার ব্যাস কত। আপনারা হচ্ছে কমেন্ট অ্যান্সারটা দিয়ে দেন যে বৃত্তটার ব্যাস কত। অর্থাৎ এইখানে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কত, 3 সেন্টিমিটার, আর যেটা হচ্ছে 8 সেন্টিমিটার, বলা হচ্ছে বৃত্তটার ব্যাস কত। অ্যান্সার চলে এসেছে একজনের। ওকে ফাইন, একজন অ্যান্সার দিয়ে দিয়েছে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা যদি ব্যাস বের করতে যাই, সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধ নিব। তো দেখেন, এইখানে যদি আমরা আমরা এখানে ব্যাস তো অনেকভাবে নিতে পারি। আমরা হচ্ছে কি করতে পারি, ঠিক এই বরাবর একটা ব্যাস নিতে পারি। আমরা কি করতে পারি, এখানে একটা ব্যাস আঁকতে পারি, এই বরাবর এভাবে একটা ব্যাস আঁকতে পারি, ধরেন হ্যাঁ আঁকলাম, কিন্তু এই ব্যাস দিয়ে কিন্তু আমাদের কোনো কাজে আসতেছে না। যদি আমরা এখানে একটা আমাদের চিত্রের সাথে মিলিয়ে যদি আমরা একটা ব্যাস নিতে পারি, সেক্ষেত্রে থেকে এটা আমাদের কাজে দিবে। আমরা যদি ব্যাসটাকে এই বরাবর নেই, ধরেন আমি যদি ব্যাসটাকে এই বরাবর নেই, এইভাবে তো ব্যাস নেওয়া যাবে, এভাবে কিন্তু ব্যাস নেওয়া যাবে। কিন্তু এইভাবে নিলে আমার লাভটা কি হচ্ছে, আমার লাভটা হচ্ছে আমার এই ত্রিভুজ থেকে আমি এই যদি অর্ধেক মানটাও বের করতে পারি, যদি আমরা এইটুকুর মানটা বের করতে পারি, সেক্ষেত্রে এইটুকুর মান পাওয়া যাবে, কারণ এইটুক ব্যাসার্ধ, এইটুকু যা হবে এইটুকু তাই হবে। তাহলে আমরা প্রথমে 8টাকে যদি দুই ভাগে ভাগ করি, করলে এইটুকু হবে 4। কারণ হচ্ছে এখানে বলা হয়েছে সমান দুই ভাগে ভাগ। তো এখানে যদি আমরা 8টাকে ভাগ করে দিই, তাহলে অর্ধেকের মান এইটুকু হয়ে যাবে 4। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 3 4। দেখেন এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা তো লম্ব, আমরা সূত্র অনুসারে জানি এটা লম্ব হবে। এইটুকু হচ্ছে 3, এই বড়টা 3, এটা হচ্ছে 4।
তাহলে এটা 5 না হয়ে যাবে না, এটা অবশ্যই 5 হতে হবে। তাহলে এটা যদি 5 হয়, এটা ব্যাসার্ধ, আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল, এটা 5 হলে এটাও 5 হবে, আর সবটা হয়ে যাবে 10। আমাদের প্রশ্নে বলা হয়েছে ব্যাস কত, সবটা হয়ে যাবে 10। আমাদের অ্যান্সার হবে এইটুকু, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, এই সবটুকু, এইটুকু হচ্ছে 10। তাহলে আমাদের অ্যান্সার হবে 10 সেন্টিমিটার। তো দেখেন এখানে সিম্পল একটা বেসিক, সেটা হচ্ছে কি আমাদের এখানে এখন যে বেসিকটা দেখলাম তার সাথে ত্রিভুজ যদি আমরা ভালো পারি, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অংশটা যদি ভালো পারি, এটা আমাদের সব জায়গায় কাজে দিবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যে কোনো, যে এই থিওরিটা অ্যাপ্লাই করে একটা ম্যাথ দেখে পেলাম। এটা এই ধরনের ম্যাথ আরো আছে, এখনই আমরা দেখবো। তার আগে আমরা আরো দু একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে বৃত্তের দুটি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, বৃত্তের দুটি যে, এখন আমরা দুটো যে নিব, বৃত্তের দুইটা যে যদি হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি একটা বৃত্ত নিলাম, নেয়ার পরে আমরা হচ্ছে একটা যে নিব। এখন বৃত্তের দুটি যে যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো সমদ্বিখণ্ডিত কিভাবে করবে? ধরেন আমি হচ্ছে এখানে একটা যে নিলাম, তো যে নিয়ে একটা যে নিলাম, আবার এখানে একটা যে নিলাম। এখন দেখেন এইখানের যে দুইটা যখন আমি নিলাম, সেক্ষেত্রে এইখানে আহ এই অংশটা একটু বড় হয়ে গেছে, এই অংশটা একটু ছোট হয়ে গেছে। তো এরকম হলে হবে না, যদি দুইটা যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যেটা হবে, তো সমদ্বিখণ্ডিত যে বিন্দুতে করবে, সমদ্বিখণ্ডিত যে বিন্দুতে করবে, সেই ক্ষেত্রেই ওই বিন্দুটা হবে আমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্র। সেক্ষেত্রে আমাদের বিন্দুটা হবে বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা হচ্ছে এরকম করে একটা চিত্র আঁকি। আমরা এখানে কেন্দ্র দেওয়া নাই, আমরা কি করলাম, একটা চেয়ে নিলাম, কেন্দ্রের কথা বলা নাই, একটা চেয়ে নিলাম। আবার আরেকটা যে এমন ভাবে নিলাম যেন হচ্ছে এটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, মানে এই ভাগ, এই ভাগ সমান, আবার এই ভাগ আর হচ্ছে এই ভাগ সমান। তো এটাকে আমরা বলতেছি সমদ্বিখণ্ডিত, একটা রেখা আরেকটা রেখাকে সমদ্বিখণ্ডিত করতেছে। যদি এরকম বৃত্তের দুইটা যে একটা একটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যে ছেদ বিন্দুটা হবে, অর্থাৎ এখানে যেটা আমরা পেলাম এই বিন্দুটা, ছেদ বিন্দুটা, এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর তখন যে দুইটা শুধু যে থাকবে না, যে দুইটা হয়ে যাবে কেন্দ্র পেয়ে গেছি। আর কেন্দ্র বরাবর যে যে যাবে সেটাকে অবশ্যই অবশ্যই বলা হবে ব্যাস। কেন্দ্র বরাবর যে যেটা যাবে সেটাকে অবশ্যই বলা হবে ব্যাস। ওকে, এরপরে আমরা আহ যেটা দেখবো, এরপরে আমরা আহ পরের স্লাইডে যাই। আমরা হচ্ছে এরপরে চাপের কথা আপনাদের গতদিন বলেছিলাম, তো এরপরে আমরা চাপটা একটু দেখি। আমরা গতদিন চাপ পড়েছিলাম যে আমরা যদি হচ্ছে বৃত্তের পরিধি থেকে কোনো একটা অংশ কেটে নেই, তখন সেটা হয়ে যাবে চাপ। বৃত্তের পরিধি থেকে কোনো একটা অংশ যদি আমরা কেটে নিই, তখন সেটা হয়ে যাবে চাপ। তো আমি যদি এখানে বলি যে এইটুকু আমি কেটে নিলাম, বৃত্তের পরিধি থেকে এইটুকু কেটে নিলাম, তাহলে এইটুকু হয়ে যাবে বৃত্তের একটা চাপ। এইটুকু হয়ে যাবে বৃত্তের একটা চাপ। আর এই চাপ থেকে আমরা এখন কি দেখবো? তো ধরেন আমি যদি বৃত্তের কোনো একটা চাপ নেই, তাহলে কি ঘটনা ঘটবে? তো বৃত্তের যদি কোনো একটা চাপ নেই, ধরেন আহ আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি, পরের স্লাইডে গিয়ে দেখি আমরা এখানে যে পয়েন্ট আছে, যদি আমরা বৃত্তের মধ্যে একটা চাপ নেই, তাহলে চাপটা কি হবে, বৃত্তকে সমান দুইটা চাপে, যদি একটা যে নেই, তো যেটা কি করবে, বৃত্তকে দুইটা সমান চাপে বিভক্ত করবে। বৃত্তের মধ্যে কোনো একটা যে নিলে বৃত্তকে সমান দুইটা চাপে বিভক্ত করবে, যদি সেটা হয় ব্যাস। অর্থাৎ আমি যদি এখানে একটা বৃত্ত নেই, তো এখানে আমি যে নিতে পারি আমার ইচ্ছা মতো। যদি আমি নর্মাল একটা যে নেই, দেখেন নর্মাল একটা যে নিলাম, তো এই যে যেটা নিলাম, এই যেটা কি করে, বৃত্তকে সমান দুইটা চাপে ভাগ করে। তাহলে একটা চাপ হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে একটা চাপ, আর একটা চাপ হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে আরেকটা চাপ। অর্থাৎ এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ঠিক এইটুকু পর্যন্ত হচ্ছে একটা চাপ। তো এখন যদি এই চাপটা, অর্থাৎ আমরা যদি এই দুইটা চাপকে সমান করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে যেটা আমরা নিয়েছি সেই যেটা নিতে হবে হচ্ছে কেন্দ্রগামী যে। অর্থাৎ যদি আমরা ব্যাস ধরি, অর্থাৎ কেন্দ্র বরাবর যে যেটা সেটা ধরি, সেক্ষেত্রে কি হবে, বৃত্তটা সমান দুইটা চাপে ভাগ করবে। তো এখানে বলা আছে এই কথাটাই, সেটা হচ্ছে যদি কোনো একটা বৃত্তের মধ্যে আমরা কোনো একটা জ্যা নেই, তাহলে জ্যাটা কি করবে, বৃত্তটাকে সমান দুইটা চাপে ভাগ করবে। আর যদি হচ্ছে ওই জ্যাটা হয় কেন্দ্রগামী যে, অর্থাৎ ব্যাস হয়, সেক্ষেত্রে প্রথমে ভাগ করবে সমান দুইটা চাপে। আর যদি ব্যাস হয়, সেক্ষেত্রে কি করবে, সমান সমান ভাগ করে দুইটা ভাগ করবে, সমান ভাগে দুইটা চাপে বিভক্ত করবে। তার মানে নর্মাল যে হলে দুইটা চাপে ভাগ করবে, আর সেই জ্যাটা যদি হচ্ছে ব্যাস হয়, তখন কি করবে, তখন সমান সমান দুইটা চাপে ভাগ করবে। ওকে, এরপরে আমরা হচ্ছে আহ এরপর আমরা যেটা দেখেছিলাম,
বৃত্তকলা সেটা হচ্ছে বৃত্তের চাপ নেওয়ার পরে এই চাপটা কি করে বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটা দিয়ে একটা আবদ্ধ অংশ তৈরি হয়। ধরেন আমি যদি এই চিত্রটা দেখি, ধরেন আমি বললাম যে এইখানে এই অংশটা হচ্ছে একটা চাপ, অর্থাৎ এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে একটা চাপ। তো এই চাপটা দেখেন কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি করছে, এরকম একটা কোণ তৈরি করছে। তাহলে এই কোণ তৈরি করলে তাহলে এখানে একটা আবদ্ধ অংশ হয়ে গেল, এখানে ছোট একটা অংশ হয়ে গেল, আবদ্ধ অংশ, একটা ত্রিভুজের মতো প্রায় দেখতে। এই আবদ্ধ অংশটাকে বলা হয় বৃত্তকলা। বৃত্তকলা, এই আবদ্ধ অংশটাকে বলা হয় বৃত্তকলা। তো সবাই হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলটা একটু লিখে নেন। সবাই একটু লিখেন বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 × πr²। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে θ/360 × πr²। উপরে হবে থিটা, নিচে হবে 360, আর পাশে গুণ হবে π × r²। θ/360 × πr²। আচ্ছা, আমরা যেটা সবাই জানি সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাস হচ্ছে 2r, আর ক্ষেত্রফল হচ্ছে πr²। ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাস হচ্ছে 2r, আর ক্ষেত্রফল হচ্ছে πr², আর পরিধি হচ্ছে 2πr। তাহলে আমরা কি কি বললাম সেটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাস হচ্ছে তার ডাবল অর্থাৎ 2r, তারপর হচ্ছে পরিধি হচ্ছে 2πr, ক্ষেত্রফল হচ্ছে πr², আর বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে θ/360 × πr²। আমরা একটু দেখি যে বৃত্তকলার ক্ষেত্রফলটা কিভাবে বের করা হয় বা কিভাবে তৈরি করা হয় বা কিভাবে আসে। তো বৃত্তকলার ক্ষেত্রফলটা আসে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল থেকে। ধরেন আমি যদি একটা বৃত্তকলা আঁকি এখানে, ধরেন একটা বৃত্ত নিলাম আমি, বৃত্ত নিয়ে আমি এখানে একটা কি করলাম, একটা বৃত্তকলা নিলাম, একটা বৃত্তের একটা অংশ। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের বৃত্তকলা। তো এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করি? আমরা যদি এভাবে বলি, হ্যাঁ, আমরা যদি এভাবে বলি যে আহ, এই অংশটা, এই সবটা তো ক্ষেত্রফল আমরা জানি কতটুকু, সবটা ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এই সবটা ক্ষেত্রফল হচ্ছে πr² কার জন্য এসেছে? 360 ডিগ্রি কোণের জন্য। যদি আমরা কোণ দিয়ে বের করতে চাই যে এই সবটার যে ক্ষেত্রফল সেটা কোত্থেকে এসেছে, সবটার ক্ষেত্রফল হচ্ছে πr², আর এই πr² জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। তারপর এইভাবে যদি বলি 360 ডিগ্রির জন্য, আমরা যদি বলি 360 ডিগ্রির জন্য কোণ হচ্ছে, বা 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে πr², এভাবে আমরা বলতে পারি। আমরা বলতে পারি যে ক্ষেত্রফল πr² এর জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। আবার বলতে পারি 360 ডিগ্রির জন্য যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে πr²। আমরা বললাম 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে πr²। তো এখন এইখান থেকে আমরা যেটা করতে পারি, অর্থাৎ পাই যে r² আছে, πr² থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে পারি। তো দেখেন এখানে আমরা πr² লিখেছি, তো πr²টা কোত্থেকে এসেছে? 360 ডিগ্রি কোণের জন্য এসেছে। তাহলে এখানে 360 ডিগ্রি কোণের জন্য πr², যদি বলি 1 ডিগ্রি কোণের জন্য কত? 1 ডিগ্রি কোণের জন্য কি হবে? πr² ভাগ হচ্ছে 360 ডিগ্রি হয়ে যাবে। πr² ভাগ 360 ডিগ্রি। এখন যদি আমি বলা হয়, আমি যদি এটা যদি বলা হয় যে থিটা কোণের জন্য এইটুক কোণ আমি ধরে নিলাম, এটার মান হচ্ছে থিটা। তাহলে এই থিটাটা কি হবে? 1 ডিগ্রির জন্য এত, 5 ডিগ্রির জন্য এত, 10 ডিগ্রির জন্য এত, থিটা ডিগ্রির জন্য এত। তাহলে 1 এর পরে যেটা আমরা বলি 1 ডিগ্রির জন্য এত, 2 ডিগ্রির জন্য 2 গুণ করতে হয়, 3 ডিগ্রির জন্য 3 গুণ করতে হয়। আর যদি বলে থিটা ডিগ্রির জন্য কত, তাহলে আমরা গুণ করবো হচ্ছে থিটা। এইভাবে আমরা কি পাই সেটা হচ্ছে, এভাবে আমরা পেয়ে যাই হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। অর্থাৎ আমরা দেখলাম যে টোটাল যে 360 ডিগ্রি আছে তার জন্য ক্ষেত্রফল হচ্ছে πr²। 1 ডিগ্রির জন্য হচ্ছে πr²/360। আর যদি বলা হয় থিটা ডিগ্রির জন্য কত, আমরা যদি ধরে নিই বৃত্তকলার এখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা থিটা, তাহলে থিটা ডিগ্রির জন্য থিটাটা উপরে গুণ হবে। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেলাম θ/360 হচ্ছে πr²। এটা হচ্ছে বৃত্তের যে বৃত্তকলা সেটার হচ্ছে ক্ষেত্রফল। তো এটা আমরা একটু মনে রাখবো। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরিধিস্থ কোণ। এটা আমরা দেখেছিলাম, এটা নিয়ে একটু পরে আবার আসবে এই জিনিসটা। তো আমরা হচ্ছে যেটা গত ক্লাসে পড়েছিলাম যে বৃত্তের যে পরিধিস্থ কোণ, পরিধির উপর যে কোণটা থাকবে সেটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণটা কি হবে? কেন্দ্রস্থ কোণটা হবে পরিধিস্থ কোণের ডাবল। তো এখান থেকে কি হবে? এখান থেকে আমরা ম্যাথ বলতে পারি। আচ্ছা, তো ওই ম্যাথটা যাবার আগে জাস্ট ছোট একটা জিনিস আমরা দেখিয়ে নেই যে এখানে একটা পয়েন্ট আছে যে এটা আমরা বলেছি, তারপর আমরা একটু মনে রাখবো, এটা আমাদের কাজে লাগবে।
বলা আছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। এটা আমি একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম চিত্র এঁকে, সেটার সাথে মিল আছে, তাই এটাকে একটু বলছি আবার। বলা আছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তো আমি ধরেন একটা বৃত্ত নিলাম প্রথমে। স্পর্শক কি সেটা আমরা দেখেছিলাম, স্পর্শক হচ্ছে এরকম, আমরা বৃত্তের কাছে দিয়ে টাচ করে যাবে একটা রেখা। তো বলা আছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তো এখানে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে আমি অনেকগুলো ব্যাসার্ধ নিতে পারি। এভাবে একটা ব্যাসার্ধ নিতে পারি, এভাবে একটা ব্যাসার্ধ হতে পারে, অনেক রকম হতে পারে।